সদর হাসপাতালের লম্বা স্যাঁতসেঁতে করিডর, চারদিকে ফিনাইলের কড়া গন্ধ। শহরের নতুন ডিএম সাহেব অয়ন সবেমাত্র রাউন্ডে বেরিয়েছেন। বয়স ৩৫-এর কোঠায়, পরনে ইস্ত্রি করা ধবধবে সাদা শার্ট আর গাঢ় নীল রঙের ট্রাউজার্স। তার তীক্ষ্ণ চোখের নজর এড়িয়ে যাওয়ার উপায় নেই কারও। কিন্তু হঠাৎ তার পাজোড়া যেন মেঝের সাথে আটকে গেল। দৃষ্টি নিবদ্ধ হল করিডরের একদম শেষ মাথায়। সেখানে মেঝের এক কোণে একটা বালতি আর ছেঁড়া ন্যাকড়া হাতে বসে আছে একজন মহিলা। বয়স ৩০-এর কাছাকাছি, পরনে একটা বিবর্ণ ফ্যাকাশে আকাশী রঙের সুতির শাড়ি, উস্কো খুস্কো চুল। ঘামে ভেজা মুখটা যখন সে উপরের দিকে তুলল, অয়নের বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। চোখের পলক পড়া যেন বন্ধ হয়ে গেছে। এই মহিলা আর কেউ নয়, রিয়া। একদিন এই রিয়াই তো স্রেফ অহংকার আর টাকার লোভে তাকে ছুঁড়ে ফেলে চলে গিয়েছিল। আজ সে এই হাসপাতালের সামান্য ঝাড়ুদার। ক্ষমতার সর্বোচ্চ চূড়ায় দাঁড়িয়ে থাকা অয়ন সেদিন কি করেছিল? সেই উত্তরের আগে আমাদের একটু পেছনে ফিরতে হবে। ঢাকা থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে শান্তিপুর নামের ছোট্ট একটা গ্রাম। সেখানেই কেটেছে অয়নের ছোটবেলা। গ্রামের মানুষগুলো সাদাসিধে, একে অপরের হাড়ির খবরও তারা রাখে। অয়নের বাবা হরিশঙ্কর বাবু ছিলেন গ্রামের স্কুলের মাস্টারমশাই। ৬০-এর কাছাকাছি বয়স, ছিপছিপে গড়ন, গায়ে সবসময় একটা পুরনো, কিছুটা মলিন হয়ে আসা অফ হোয়াইট রঙের পাঞ্জাবি। মাস শেষে তার পকেটে যে কটা টাকা আসত তা দিয়ে সংসার চলত না। মা মালতী দেবী, পরনে তার সাধারণ সুতির লাল পেড়ে শাড়ি, কিভাবে যে মাসের শেষ দিকটায় আধপেটা খেয়ে ডালভাত দিয়ে হাসি মুখে সংসার টানতেন তা শুধু তিনিই জানতেন। অয়ন ছোটবেলা থেকেই ছিল ভীষণ মেধাবী। গ্রামের অন্য মাস্টারমশাইরা হরিশঙ্কর বাবুকে ডেকে বলতেন, হরিশঙ্কর দা, আপনার ছেলে কিন্তু একদিন অনেক বড় হবে, আমাদের শান্তিপুরের নাম উজ্জ্বল করবে। এই কথাগুলো শুনলে হরিশঙ্কর বাবুর ঘোলাটে চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠত। কিন্তু বাস্তব বড়ই কঠিন। স্বপ্নের চেয়ে দারিদ্র্যের থাবা অনেক বেশি নিষ্ঠুর। উচ্চ মাধ্যমিকের গণ্ডি পেরোনোর পরেই অয়নের পড়াশোনার চাকাটা হঠাৎ থেমে গেল। অভাবটা তখন এমনভাবে গলা টিপে ধরেছে যে ছেলেকে শহরে পাঠিয়ে পড়ানোর মতো একটা পয়সাও হরিশঙ্করবাবুর জমানো ছিল না। বাধ্য হয়ে বুক ভরা স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে অয়নকে নেমে পড়তে হলো উপার্জনের রাস্তায়। ছোটখাটো কাজ যখন যা জুটত, পরনে একটা সাধারণ হালকা রঙের চেকের শার্ট, রোদে পুড়ে মুখটা কালো হয়ে গেছে ছেলেটার, কিন্তু অয়নের মুখে কোনোদিন অভাব নিয়ে কোনো অভিযোগ ছিল না। সময় তো আর বসে থাকে না। দেখতে দেখতে অয়ন বিয়ের বয়সে পা দিল। পাড়ায় পাড়ায় ফিসফাস শুরু হলো। মাস্টারমশায়ের ছেলের এবার একটা গতি হওয়া দরকার। ঠিক তখনই পাশের গ্রাম থেকে একটা সম্বন্ধ এলো। মেয়ের নাম রিয়া। রিয়া শুধু দেখতেই সুন্দরী ছিল না, বেশ বুদ্ধিমতী আর উচ্চশিক্ষিত। প্রথম দেখার দিন রিয়া পরেছিল একটা উজ্জ্বল হলুদ রঙের সালোয়ার কামিজ, চোখে মুখে অদ্ভুত এক দীপ্তি। অন্যদিকে অয়নের শান্ত, স্নিগ্ধ আর সহজ সরল জীবনযাপন রিয়াকে বেশ টানল। সে রাজি হয়ে গেল। খুব বেশি সময় লাগল না, কয়েকটা দিনের মধ্যেই তাদের বিয়ে সম্পন্ন হল। কোনো জাঁকজমক ছিল না ব্যান্ড পার্টি বা গায়ে হলুদের বিশাল আয়োজন। একদম সাদামাটা, গ্রামের আটপৌড়ে পরিবেশে ৪ হাত এক হল। কোনো আড়ম্বর না থাকলেও দুটো পরিবারই এই বিয়েতে ভীষণ খুশি ছিল। মনে হচ্ছিল দারিদ্র্যের অন্ধকার সরিয়ে এবার হয়তো অয়নের জীবনে সত্যিকারের সুখের দেখা মিলবে। অয়ন আর রিয়া যখন প্রথম হাত ধরে অয়নদের বাড়িতে পা রাখল, সেই ছোট্ট কুটিরটায় যেন মরা গাঙে বান এলো। খুশির জোয়ারে ভেসে গেল পুরো বাড়ি। অয়নের মা মালতী দেবী, পরনে তার সেই তালি দেওয়া সাধারণ সুতির শাড়ি, কিন্তু চোখে মুখে মাতৃত্বের এক স্বর্গীয় আভা। রিয়াকে তিনি বরণ করে নিলেন ঘরের লক্ষ্মী হিসেবে। নিজের পেটের মেয়ের মতো স্নেহের আঁচল দিয়ে ঢেকে রাখলেন তাকে। অয়ন যেন এক ঝটকায় বদলে গেল। বাড়ির চারপাশটায় সারাদিন সে রিয়ার আশেপাশে ভনভন করে ঘুরত। কখনো রোদে পুড়ে টিউবওয়েল থেকে বালতি বালতি জল টেনে আনছে, তো কখনো আবার বাজার থেকে শালপাতায় মোড়ানো টাটকা গরম রসগোল্লা নিয়ে হাজির হচ্ছে। পাড়ার মহিলারা ঘাটে জল নিতে এসে খিলখিল করে হাসত। অয়নকে দেখলেই রসিকতা করে বলতো, কিরে অয়ন, বিয়ে করতে না করতেই তো তুই একেবারে বউ পাগল হয়ে গেলি, তোকে তো আর চেনাই যায় না রে। অয়ন লজ্জা পেয়ে মাথা নিচু করে হাসত। তাদের বিয়ের শুরুর দিনগুলো ছিল ঠিক যেন এক রূপকথার গল্প।
বিকেল নামলেই রিয়া একটা নীল রঙের সালোয়ার কামিজ পরে তৈরি হয়ে থাকত। অয়ন পরত একটা ইস্ত্রি করা সাধারণ সুতির পাঞ্জাবি। দুজন হাতে হাত রেখে দিগন্ত জোড়া সবুজ মাঠের আইল ধরে হাঁটত। রাত বাড়লে নিঝুম উঠোনে বসে চলত হাজারো পরিকল্পনা। রিয়া চাঁদের আলোর দিকে তাকিয়ে বলত, জানো অয়ন, আমাদেরও না একদিন শহরের বুকে একটা মস্ত বড় অট্টালিকা হবে, আমাদের নিজেদের বাড়ি। অয়ন রিয়ার উজ্জ্বল চোখের দিকে তাকিয়ে শুধু মৃদু হাসত। তার মনে তখন একটাই জেদ, যে কোনো মূল্যের বিনিময়ে হোক না কেন এই হাসি খুশি মেয়েটাকে সে পৃথিবীর সব সুখ এনে দেবে। কিন্তু রূঢ় বাস্তবটা ছিল অন্যরকম। শান্তিপুরের মতো এই অজপাড়া গায়ে থেকে খুব বড় কিছু করা যে অসম্ভব সেটা অয়ন মনে মনে বুঝত। একদিন দুপুরে মাস্টারমশাই হরিশঙ্করবাবু অয়নকে নিজের কাছে ডাকলেন। তার সেই পুরনো চশমাটা পরিষ্কার করতে করতে বললেন, বাবা অয়ন, এখন তোর ঘাড়ে একটা বড় দায়িত্ব। এই গ্রামে পড়ে থাকলে জীবনে কোনোদিন মাথা তুলে দাঁড়াতে পারবি না। তুই বরং শহরে যা, সেখানে গিয়ে ভালো কোনো কাজের চেষ্টা কর। অয়ন কিছুক্ষণ চুপ করে রইল। মাটির ঘরের সোঁদা গন্ধ, মায়া ভরা এই গ্রাম আর বুড়ো বাবা মাকে ছেড়ে যেতে বুকটো ফেটে যাচ্ছিল তার। কিন্তু যখন সে রিয়ার দিকে তাকাল, দেখল রিয়ার চোখেও একটা রঙিন ভবিষ্যতের হাতছানি। সে বুঝতে পারল তার নিজের মায়ার চেয়ে রিয়ার স্বপ্নগুলো অনেক বেশি দামি। যাত্রার দিনটা ছিল ভারী কষ্টের। মালতী দেবী অয়নের ব্যাগে কিছু শুকনো খাবার আর নাড়ু বেঁধে দিচ্ছিলেন, আর তার দুচোখ দিয়ে শ্রাবণের ধারার মতো জল গড়িয়ে পড়ছিল। হরিশঙ্করবাবু ছেলের কাঁধে একটা শক্ত হাত রেখে বললেন, মন দিয়ে পরিশ্রম করিস বাবা, মনে রাখিস ওপরওয়ালা সবসময় সৎ আর পরিশ্রমী মানুষের পাশেন থাকেন। যাওয়ার সময় তিনি অয়নকে মনে করিয়ে দিলেন, রিয়াকেও সাথে নিয়ে যা, শহরে একলা থাকা তোর পক্ষে কঠিন হবে, ও পাশে থাকলে তুই সাহস পাবি। অয়ন বাবার কথায় রাজি হল। পরদিন ভোরে যখন কুয়াশা তখনও পুরোপুরি কাটেনি, অয়ন তার সেই পুরনো স্যুটকেসটা হাতে নিল, আর রিয়া তার টুকটুকে লাল একটা বেনারসি আর হাতে কয়েকটা শাঁখা পরে অয়নের পাশে এসে দাঁড়াল। গ্রামের মায়া কাটিয়ে তারা দুজন পা বাড়াল ব্যস্ত আর যান্ত্রিক শহর ঢাকার উদ্দেশ্যে। অয়ন জানত না সামনে কি অপেক্ষা করছে, শুধু জানত পাশে রিয়া আছে, এটাই তার একমাত্র সাহস। ঢাকার সেই বিশাল জনারণ্যের মাঝখানে দাঁড়িয়ে অয়ন আর রিয়া যেন দিশেহারা হয়ে পড়ল। চারদিকে শুধু কালো ধোঁয়া, কান ফাটানো হর্ন আর আকাশছোঁয়া সব দালান কোঠা। তাদের শান্ত স্নিগ্ধ গ্রাম শান্তিপুরের সাথে এই যান্ত্রিক নরকের কোনো মিলই নেই। অনেক ঘোরাঘুরি আর মাথার ঘাম পায়ে ফেলার পর একটা সরু গলির একদম শেষ মাথায় ছোট্ট একটা ঘর ভাড়া পেল অয়ন। ঘরটা এতটাই ছোট যে একদিকে উনুন জ্বললে অন্যদিকে বিছানা পাতা দেয়। টিনের চালের সেই খুপড়ি ঘরটাই যেন এই অচেনা শহরে তাদের একমাত্র আশ্রয়। কিন্তু আশ্চর্যের বিষয় হল, ভালোবাসার টানে ওই সরু ঘরটাই সেদিন তাদের কাছে কোনো রাজপ্রাসাদের চেয়ে কম মনে হয়নি। পরদিন ভোর না হতেই অয়ন তৈরি। নিজের সবচেয়ে পরিষ্কার শার্টটা পরে আয়নায় মুখ দেখে চুলগুলো পরিপাটি করে আঁচড়ে নিল সে। মনে আদবুক আশা নিয়ে বেরিয়ে পড়ল কাজের খোঁজে। দিনভর এক অফিস থেকে অন্য অফিসে হন্যে হয়ে ঘুরল অয়ন। কোথাও জায়গা নেই, কোথাও অভিজ্ঞতা নেই। বারবার রূঢ় প্রত্যাখ্যান শুনতে শুনতে যখন পা দুটো আর চলছিল না, ঠিক তখনই ভাগ্য ফিরল তার। একটা মাঝারি মানের বেসরকারি অফিসে ছোটখাটো একটা কাজ জুটে গেল। বেতন খুব সামান্য, কিন্তু ওই মরুভূমিতে ওইটুকুই যেন এক ফোঁটা জল। রাত করে যখন অয়ন ঘরে ফিরল, তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত জেদ যে তার তৃপ্তি। রিয়া দরজায় হেলান দিয়ে ঠায় দাঁড়িয়েছিল। অয়নকে দেখেই তার মুখটা উজ্জ্বল হয়ে উঠল। অয়ন মুচকি হেসে শুধু বলল, রিয়া, একটা কাজের ব্যবস্থা হয়েছে। খবরটা শুনে রিয়া যেন হাতে চাঁদ পেল। আনন্দের আতিশয্যে সে তক্ষুনি ভাত বেড়ে দিল। মাটির মেঝেতে পাশাপাশি বসে তারা দুজনে যখন ডালভাত খাচ্ছিল, তখন বাইরের শহরের হাজারো বাতির চেয়ে তাদের ওই ছোট্ট ঘরের টিমটিমে আলোটাই বেশি মায়াবী লাগছিল। এরপর জীবনটা একটা চেনা ছন্দে ফিরল। অয়ন প্রতিদিন ভোরে টিফিন বক্স হাতে নিয়ে বেরিয়ে যায়, আর রিয়া সারাদিন ওইটুকু সংসারকে গুছিয়ে রাখে। অভাব থাকলেও ঝগড়া ছিল না। কিন্তু একদিন রাতে খাওয়ার টেবিলে বসে রিয়া হঠাৎ অয়নের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, অয়ন, আমি না ভাবছি আমার পড়াশোনাটা আবার শুরু করব।
এভাবে বসে না থেকে নিজেকে আরও একটু তৈরি করতে চাই। রিয়ার কথা শুনে অয়ন হঠাৎই চুপ হয়ে গেল। তার হাতের গ্রাসটা অর্ধেক পথে থেমে থাকল। সে জানত নিজের সামান্য আয়ে দুবেলা ভাত জোটানোই যেখানে কঠিন, সেখানে রিয়ার উচ্চশিক্ষার খরচ জোগানো মানে নিজের পিঠের চামড়া তুলে দেওয়া। কিন্তু পরক্ষণেই সে রিয়ার চোখের দিকে তাকাল। সেখানে একরাশ স্বপ্ন আর অনেক বড় হওয়ার তীব্র আকুতি। অয়ন বুঝতে পারল এই মেয়েটা শুধু অন্দরমহলে বন্দী থাকার জন্য জন্মায়নি। অয়ন যখন জানালার ওপারে অন্ধকার শহরটার দিকে তাকিয়েছিল, ওর নিজের পড়াশোনাটা মাঝপথে থেমে যাওয়ার আক্ষেপটা আবার চাঁড়া দিয়ে উঠল। ও ভাবছিল, ও তো বড় কিছু হতে পারেনি, অন্তত রিয়া তো হতে পারে। রিয়ার চোখের দিকে তাকালেই ও এক রাশ প্রত্যাশা দেখতে পায়। ও বেশ নরম গলায় রিয়াকে বলল, বিদ্যে শেখার ইচ্ছে যখন আছে তখন থেমে থেকো না রিয়া, আমি তোমার বাধা হয়ে দাঁড়াব না। এর পরের সপ্তাহেই অয়ন রিয়াকে শহরের নামী এক কোচিং সেন্টারে ভর্তি করিয়ে দিল। সেখানকার ফি দিতে গিয়ে ওর মাসের বাজেটে হাত পড়ে গেল। অয়নের পকেটে তখন হাতে গোনা কয়েকটা টাকা, কিন্তু ওর মুখে ছিল প্রশান্তির হাসি। ও ভাবত, ও যা পারেনি, রিয়া নিশ্চয়ই সেই অসম্পূর্ণ স্বপ্নটা পূরণ করবে। রিয়া যখন প্রথম দিন কোচিংয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, অয়ন অপলকভাবে ওর দিকে তাকিয়েছিল। যাওয়ার আগে রিয়া অয়নের হাত ধরে বলল, তুমি দেখে নিও অয়ন, আমি একদিন অনেক বড় আমলা হয়ে দেখাব। অয়ন হাসি মুখে বলল, আমি জানি তুমি পারবে। অয়ন ঘুণাক্ষরেও বুঝতে পারেনি ওর এই অগাধ বিশ্বাসী একদিন ওর জীবনের সব হিসেব নিকেশ বদলে দেবে। এরপর রিয়া রোজ সকালে কোচিংয়ে যায়, অয়ন যায় অফিসে। দিন শেষে সন্ধ্যায় দুজন বাড়ি ফিরে সারা দিনের গল্প করে। কিন্তু রিয়ার গল্পে এখন নতুন এক চরিত্রের আনাগোনা শুরু হয়েছে, বিক্রম। বিক্রম ছেলেটা বেশ লম্বা, কথা বলে চটপট, ও ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র। শুরুতে রিয়া শুধু পড়াশোনার দরকারেই ওর সাথে কথা বলত। রিয়া কোনো পড়া না বুঝলে বিক্রম বেশ আগ্রহ নিয়ে বুঝিয়ে দিত। কিন্তু সময়ের সাথে সাথে তাদের কথা বলার পরিধি বেড়ে গেল। ক্লাসের পর তারা লাইব্রেরিতে বসে ঘণ্টার পর ঘণ্টা গল্প করত, কখনো আবার রাস্তার ধারের চায়ের দোকানে। বিক্রম সবসময় ক্ষমতার দাপট নিয়ে কথা বলতে ভালোবাসত। ও প্রায়ই রিয়াকে বলত, সরকারি চাকরি ছাড়া আসলে মানুষের কোনো মূল্য নেই। যারা ওইসব ছোটখাটো প্রাইভেট অফিসে দিনরাত খাটে তারা আসলে দাস, তাদের কোনো ভবিষ্যৎ নেই। রিয়া চুপচাপ শুনত। ওর মনের ভেতর কোথাও একটা সূক্ষ্ম পরিবর্তনের হাওয়া লাগতে শুরু করেছে, যা সে নিজেও হয়তো তখন টের পায়নি। সেদিন কোচিং থেকে ফিরে রিয়ার চোখে মুখে এক অন্যরকম উত্তেজনা দেখল অয়ন। রিয়া ব্যাগটা রাখতে রাখতে বলল, জানো অয়ন, আমাদের ব্যাচে বিক্রম নামে একটা ছেলে আছে, দারুণ ব্রিলিয়েন্ট। আজ একটা চ্যাপ্টার কিছুতেই মাথায় ঢুকছিল না, ও এত সুন্দর করে বুঝিয়ে দিল যে এক নিমেষে সব পরিষ্কার হয়ে গেল। অয়ন তখন ওর সেই ছোট ঘরে বসে ঘাম মুছছিল। ও মুচকি হেসে বলল, সে তো খুব ভালো কথা, যারা মেধাবী তাদের সাথে মেলামেশা করলে তোমারই লাভ হবে। অয়নের সরল মনে একবারের জন্যেও কোনো খটকা লাগেনি। ও তো জানত ও রিয়া পড়াশোনা নিয়ে কতটা সিরিয়াস। কিছুদিন পরেই রিয়া একদিন বিক্রমকে বাড়িতে নিয়ে এলো। সেদিন অয়নের অফিস ছুটি ছিল। বিক্রম ছেলেটা ঘরে ঢুকেই খুব চমৎকারভাবে অয়নের সাথে কথা শুরু করল। ওর পরনে ইস্ত্রি করা চেক শার্ট, কথাবার্তায় বেশ স্মার্ট ভাব। ও অয়নকে ওর চাকরি নিয়ে এটা সেটা জিজ্ঞেস করল, তাদের গ্রামের গল্প শুনতে চাইল। কিছুক্ষণ পর ও রিয়ার সাথে পড়াশোনা নিয়ে গভীর আলোচনায় মগ্ন হয়ে গেল। যাওয়ার সময় বিক্রম অয়নের হাত দুটো ধরে বেশ নাটকীয়ভাবে বলল, দাদা, রিয়াকে নিয়ে একদম চিন্তা করবেন না, ও যেভাবে এগোচ্ছে খুব তাড়াতাড়ি বড় কোনো পজিশনে পৌঁছে যাবে। অয়ন মনে মনে খুব খুশি হল। ও ভাবল, এই অচেনা শহরে রিয়া অন্তত একজন ভালো বন্ধু পেয়েছে। কিন্তু এরপর থেকেই চাকাটা উল্টো দিকে ঘুরতে শুরু করল। বিক্রমের বাড়িতে আসাটা যেন একটা রুটিন হয়ে দাঁড়াল। কোনোদিন নোটস দিতে আসছে, তো কোনোদিন পরীক্ষার সাজেশন। ওদিকে অয়নের অফিসের কাজের চাপ তখন তুঙ্গে। প্রায়ই ও রাত করে ফিরত। দরজার তালা খুলে ভেতরে পা রাখতেই দেখত বিক্রম আগে থেকেই সেখানে জাঁকিয়ে বসে আছে। রিয়া হয়তো রান্নাঘরে চা বানাচ্ছে, আর ঘর কাঁপিয়ে ওদের হাসাহাসির শব্দ শোনা যাচ্ছে। প্রথম প্রথম অয়ন এটাকে খুব স্বাভাবিকভাবেই নিয়েছিল, কিন্তু আস্তে আস্তে দৃশ্যগুলো বদলে গেল। আগে অয়ন বাড়ি ফেরা মাত্রই রিয়া এক গ্লাস ঠান্ডা জল হাতে নিয়ে দৌড়ে আসত। সারাদিনের ক্লান্তি ধুয়ে যেত ওইটুকু মায়ায়। কিন্তু এখন অয়ন ঘরে ঢুকলে রিয়া মাথা তুলে তাকায়ও না। ওর পুরো মনোযোগ তখন হাতের দামি স্মার্টফোনের স্ক্রিনে। গভীর রাত পর্যন্ত ফোনের ওপাশে কার সাথে যেন নিচু স্বরে কথা চলে।
অয়ন একদিন জিজ্ঞেস করতেই রিয়া বেশ বিরক্ত হয়ে উত্তর দিল, আরে কোচিংয়ের পড়াশোনা নিয়ে কথা বলছি, তোমার মতো তো আর ছোটখাটো অফিস না যে না পড়লেও চলে। অয়ন আর কথা বাড়ায়নি। অফিসের বিশাল সব মেশিনের সাথে পাল্লা দিয়ে কাজ করতে করতে ওর শরীর যন্ত্রণায় রি রি করছে। অনেক রাত এমনও গেছে যে খাওয়ার ইচ্ছেটুকুও আর নেই, না খেয়েই অঘরে ঘুমিয়ে পড়েছে অয়ন। ঠিক সেই সময়টাতে রিয়া অন্য এক স্বপ্নে বিভোর। বিক্রমকে রোজ শোনায় বড় অফিসারদের ক্ষমতার গল্প, তাদের দামি গাড়ি আর বিলাসবহুল হোটেলের আভিজাত্যের কথা। বিক্রম বারবার একটা কথাই ওর মাথায় ঢুকিয়ে দিচ্ছিল, একবার সরকারি চেয়ারে বসতে পারলে কেউ আর তোমাকে ছুঁতে পারবে না। শহরের এই চোখ ধাঁধানো রূপ আর বিক্রমের শোনানো রঙিন উপাখ্যানের ভিড়ে অয়নের ওই ঘাম ঝরানো সামান্য বেতনের চাকরিটা রিয়ার কাছে তখন খুব তুচ্ছ ঠেকেছে শুরু করেছে। দেখতে দেখতে সেই বহু প্রতীক্ষিত পরীক্ষার দিনটা সামনে এসে দাঁড়াল। রিয়া আর বিক্রম দুজনেই বুক ভরা আশা নিয়ে পরীক্ষায় বসল। পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই বিক্রমের ভাবসাব যেন আকাশ ছুল। যেখানেই যেত বুক ফুলিয়ে বলতো, এবার আমার চাকরিটা কেউ আটকাতে পারবে না, লিখে রাখুন। ওদিকে রিয়া ভেতরে ভেতরে একটা অজানা ভয়ে কুঁকড়ে যাচ্ছিল। ও নিজেও জানত বইয়ের পাতায় যতটা সময় দেওয়ার কথা ছিল, আড্ডার নেশায় তার অর্ধেকও দেওয়া হয়নি। তাও নিজের মনকে বারবার বোঝাচ্ছিল, হয়তো ভাগ্যের জোরে উতরে যাব। মাস কয়েক পর যেদিন রেজাল্ট বেরোনোর কথা, সেদিন ভোর থেকেই রিয়ার অস্থিরতার চরমে। বারবার ফোনের স্ক্রিনে রিফ্রেশ করছে, কিন্তু সার্ভার ডাউনের কারণে রেজাল্ট আর খোলে না। দুপুরের দিকে হঠাৎ বিক্রমের ফোন এলো। ওপাশ থেকে বিক্রমের চিৎকার শোনা যাচ্ছিল, রিয়া, আমি পেরেছি, আমি এখন পুলিশের দারোগা। খুশিতে রিয়াও চেঁচিয়ে উঠল, যেন সে নিজেই চাকরিটা পেয়েছে। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। কাঁপা হাতে যখন সে নিজের রোল নাম্বারটা চেক করল, দেখল সেখানে বড় বড় অক্ষরে লেখা অকৃতকার্য। মুহূর্তেই মনে হলো পায়ের তলার মাটিটা বুঝি ধসে গেল। সেদিন সন্ধ্যায় বিক্রম এক মস্ত বড় দামি মিষ্টির প্যাকেট নিয়ে অয়নদের ঘরে এলো। ঘরে ঢুকেই জোর করে অয়নের মুখে একটা রসগোল্লা গুজে দিয়ে বলল, দাদা, এবার কিন্তু আমি আসলেও দারোগা সাহেব হয়ে গেলাম। অয়ন ম্লান হেসে বলল, অভিনন্দন ভাই, তোমার পরিশ্রম সার্থক হয়েছে। অয়ন মুখে হাসলেও ওর বুকের ভেতরটা তখন রিয়ার জন্য হু হু করছিল। ও গিয়ে রিয়াকে জড়িয়ে ধরে খুব নরম গলায় বলল, মন খারাপ করো না রিয়া, একবার হয়নি তো কি হয়েছে, সামনের বার আমরা আরও দ্বিগুণ পরিশ্রম করব। রিয়া একটা কথা বলল না, কিন্তু ওর থমথমে মুখে যে প্রচণ্ড ঘৃণা আর হতাশা জমা হয়েছিল তা অয়নের চোখ এড়ায়নি। কিছুদিন পরেই বিক্রম ট্রেনিংয়ের জন্য অন্য শহরে চলে গেল। সেখান থেকে যখন সে ফিরত, তখন তার চালচলন পুরোই পাল্টে গেছে। গায়ে দামি ব্র্যান্ডের শার্ট, দামি ঘড়ি আর কথা বলার মধ্যে একটা রাজকীয় ভাব। কিন্তু বিক্রম দূরে থাকলেও রিয়ার সাথে ওর যোগাযোগ যেন আরও বেড়ে গেল। সারাদিন তো বটেই, মাঝরাত পেরিয়ে গেলেও ফোনের ওপার থেকে বিক্রমের হাসির শব্দ পাওয়া যেত। অয়ন যখন গভীর রাতে শ্রান্ত শরীর নিয়ে কাজ থেকে ফিরে দেখত রিয়া তখনও ফোনে মগ্ন, ওর খুব কষ্ট হতো। একদিন ধৈর্য হারিয়ে অয়ন জিজ্ঞেস করতেই রিয়া বাঘিনীর মতো ফুঁসে উঠল, চেঁচিয়ে বলল, তুমি আমাকে সারাক্ষণ সন্দেহ করো কেন? তোমার ওই ছোট মনের কথা শুনলে আমার দম বন্ধ হয়ে আসে। সেই যে শুরু হলো, বাড়ির সেই হাসি খুশি পরিবেশটা যেন রাতারাতি মরে গেল। আগে তারা দুজন যে খাটে বসে একসাথে শান্তিতে ডাল ভাত খেত, এখন সেই জায়গায় রাজত্ব করে এক বরফ শীতল নীরবতা। অয়ন বারবার হাত বাড়াতে চেয়েছিল রিয়ার বুকে, চেয়েছিল সব আগের মতো করতে, কিন্তু রিয়া যেন একটা অদৃশ্য দেওয়াল তুলে নিয়েছে মাঝখানে। রিয়া এখন অয়নের পাশে থেকেও অন্য কারো মায়ায় বহু দূরে হারিয়ে গেছে। সেদিন অফিস থেকে অয়ন যখন ফিরল, ঘড়িতে তখন মাত্র রাত ৮টা। শরীরটা বেশ ম্যাজম্যাজ করছিল বলে একটু আগেই চলে আসা, কিন্তু বাইরের দরজায় হাত দিতেই ওর বুকটা ধক করে উঠল। দরজাটা ভেতর থেকে আটকানো। কয়েকবার কড়া নাড়ার পর যখন পাল্লাটা খুলল, অয়ন দেখল রিয়ার চুলগুলো কিছুটা অবিন্যস্ত, চোখে মুখে একরাশ আতঙ্ক। রিয়াকে পাশ কাটিয়ে ভেতরে উঁকি দিতেই অয়ন দেখল ওদের সেই পুরনো কাঠের চেয়ারটাতে বিক্রম বেশ আরাম করে বসে আছে। অয়ন যেন হঠাৎ পাথরের মূর্তি হয়ে গেল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বলল না। নিস্তব্ধ ঘরে শুধু ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। অয়ন একবার রিয়ার দিকে তাকালো, একবার বিক্রমের দিকে। তারপর খুব শান্ত কিন্তু বরফ শীতল গলায় বলল,
আমি একটু পরে আসছি। এই একটা বাক্য বলেই ও অন্ধকার রাস্তায় নেমে এলো। সেই রাতে অয়নের মনে যে আশঙ্কার কালো মেঘ জমেছিল তা আর কোনোদিন কাটেনি। এরপর থেকে অয়ন নিজেকে চিনতে পারল না। ও সারাক্ষণ খেয়াল করত রিয়া কখন কার সাথে কথা বলছে। মাঝরাতে ঘুম ভাঙলে দেখত রিয়া চুপি চুপি ব্যালকনিতে দাঁড়িয়ে খুব নিচু স্বরে ফিসফিস করছে। অয়ন কাছে গেলেই ও ঝট করে ফোনটা কেটে দিত। একদিন ধৈর্যের বাঁধ ভেঙে গেল। অয়ন এক হ্যাচকায় রিয়ার হাত থেকে ফোনটা কেড়ে নিল। রিয়া বাঘিনীর মতো চেঁচিয়ে উঠল, তোমার কি আমাকে একটুও বিশ্বাস নেই? অয়ন ম্লান স্বরে বলল, বিশ্বাস তো সবটুকুই ছিল রিয়া, কিন্তু এখন সেই বিশ্বাসের জায়গাটা কেবল ভয়ে ভরে যাচ্ছে। ওই রাতে ওদের ঘরের দেয়ালগুলো যেন এক কদর্য যুদ্ধের সাক্ষী হল। রিয়া রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলল, জানো অয়ন, বিক্রম তোমার চেয়ে সব দিক দিয়ে 1000 গুণ ভালো। ওর ক্ষমতা আছে, জেদ আছে, ও জীবনে অনেক বড় হবে। আর তুমি সারা জীবনেই একঘেয়ে কেরানিগিরি করে যাবে। নিজের স্ত্রীর মুখ থেকে এই বিষাক্ত কথাগুলো শোনার পর অয়নের মনে হলো কেউ ওর কলিজাটা টেনে ছিঁড়ে ফেলল। ও তো রিয়ার জন্য নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়েছিল। তাও অয়ন মনে মনে একটা ক্ষীণ আশা পুষে রেখেছিল, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। ও তখন বুঝতে পারেনি যে মাথার ওপর আকাশ ভাঙা ঝড়টা এখনও বাকি। সেই রাতের পর থেকে তাদের ঘরটা যেন শ্মশানের মতো ঠান্ডা হয়ে গেল। একই ছাদের নিচে থেকেও তারা দুজন যেন দুই ভিন্ন গ্রহের বাসিন্দা। অয়ন অনেক চেষ্টা করেছিল। অফিস থেকে ছুটি নিয়ে রিয়াকে ওর প্রিয় জায়গায় ঘুরতে নিয়ে যেত, দামি দামি উপহার আনত। ও চাইত রিয়া যেন অন্তত একবার আগের মতো হাসে। কিন্তু রিয়া ততদিনে অন্য এক জগতের নেশায় বুঁদ। অয়ন যখন পাশে বসে ভালোবাসার কথা বলতে চাইত, রিয়া চরম বিরক্তি নিয়ে ফোনটা কানে চেপে অন্য ঘরে চলে যেত। তুচ্ছ সব বিষয় নিয়ে রিয়া ঝগড়া শুরু করত, যেন অয়নের উপস্থিতিটাই ওর কাছে এখন অসহ্য কোনো বোঝা। পুলিশের সেই কড়া ইস্ত্রি করা উর্দিটা যখন বিক্রম গায়ে চাপাত, ওর চেহারায় তখন অন্য রকম এক তেজ ফুটে উঠত। রাস্তার মোড়ে জিপটা থামিয়ে ও যখন পাড়ার লোকেদের সাথে দাপটের সাথে কথা বলত, লোকে ওকে সমীহ করত। কেউ কেউ তো ভয়েই রাস্তা ছেড়ে দিত। এই ক্ষমতার দাপট আর রাজকীয় আমেজটাই রিয়াকে মায়ার মতো আচ্ছন্ন করে ফেলল। রিয়ার চোখে অয়নের সেই শান্ত আর সৎ জীবনযাপনটা এখন স্রেফ একঘেয়ে আর মূল্যহীন একটা নাটক মনে হয়। রিয়া এখন সুযোগ পেলেই অয়নকে কথা দিয়ে বিধতে ছাড়ত না। মুখের ওপর বলে দিত, একবার নিজের দিকে তাকাও আর বিক্রমের দিকে তাকাও, ও কোথায় গিয়ে পৌঁছেছে, আর তুমি এখনও সেই মান্ধাতার আমলের কেরানিগিরি নিয়ে পড়ে আছো। সামান্য কটা টাকায় নিজের জীবনটা তো পচালে, সাথে আমারটাও। অয়ন পাথরের মতো চুপ করে দাঁড়িয়ে শুনত। ও জানত ওর পদমর্যাদা বড় নয়, কিন্তু নিজের ঘাম ঝরানো পয়সা আর সততা নিয়ে ওর গর্ব ছিল। রিয়ার এক একটা বিষাক্ত কথা ওর বুকের পাঁজরে এসে তীরের মতো বিঁধত, কিন্তু ও টু শব্দটি পর্যন্ত করত না। ধীরে ধীরে রিয়া নিজের লোকলজ্জার মাথাও খেয়ে বসল। বিক্রমের সাথে ওর মেলামেশা এখন একদম খোলাখুলি। ঘণ্টার পর ঘণ্টা ও বাড়ির বাইরে থাকে। অয়ন যখন কৈফিয়ত চাইত, রিয়া অবলীলায় একের পর এক ডাহা মিথ্যে গল্প শুনিয়ে দিত। অয়নের যে সন্দেহটা আগে মনের এক কোণে ছিল, সেটা এখন কুৎসিত সত্য হয়ে ওর চোখের সামনে নাচছে। একদিন অয়ন আর নিজেকে ধরে রাখতে পারল না। সরাসরি রিয়ার চোখের দিকে তাকিয়ে কাঁপা গলায় জিজ্ঞেস করল, বিক্রমের সাথে তোমার এই মাখামাখিটা কি আসলেই শুধু বন্ধুত্বের? রিয়া কয়েক সেকেন্ড একদম নিশ্চুপ। তারপর একটা বিদ্রূপের হাসি হেসে উদ্ধত গলায় বলল, যদি আমাদের মধ্যে অন্য কিছু থেকেও থাকে, তবে তুমি আমার কি করতে পারবে শুনি? তোমার কি সেই ক্ষমতা আছে? অয়নের মনে হল ওর হৃৎপিণ্ডটা কেউ খামচে ধরে ছিঁড়ে নিয়েছে। ও কল্পনাও করেনি যে মেয়ের এক চিলতে হাসির জন্য ও গাধার মতো দিনরাত খেটে চলেছে, সেই রিয়া একদিন ওর সামনে দাঁড়িয়ে এতটা নির্লজ্জের মতো কথা বলতে পারে। ওই রাতে সেই ছোট্ট ঘরটা এক নারকীয় ঝগড়া হল। রিয়া হিতাহিত জ্ঞান হারিয়ে চিৎকার করে বলতে লাগল, আমি রাজপ্রাসাদে থাকতে চাই, দামি গাড়ি চাই, ক্ষমতা চাই। তোমার মতো এই বেসরকারি কোম্পানি দাসের সাথে থেকে পচে মরতে পারবো না আমি। এই অভাব আর দারিদ্র্য আমার সহ্য হয় না। অয়ন তখন আক্ষরিক অর্থেই ভেঙে পড়েছে। চোখ দিয়ে জল পড়ছে অঝরে। ও ডুকরে কেঁদে উঠে বলল, আমি তো খাটুনির কোনো কমতি রাখছি না রিয়া, একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। কিন্তু রিয়া তখন অন্ধ। ও চিৎকার করে শেষ ঘোষণাটা দিয়ে দিল,
আমি বিক্রমের সাথেই থাকতে চাই, ওর সাথেই আমি আমার বাকি জীবনটা কাটাবো। অয়নের কান্নায় তখন ঘরটা ভারী হয়ে উঠেছে। ও কাঁপা হাতে রিয়ার হাতটা ধরতে চাইল। খুব অসহায়ভাবে জিজ্ঞেস করল, রিয়া, এতগুলো বছরের মায়া, এতগুলো স্মৃতি, তুমি এক নিমেষে সব শেষ করে দিলে? রিয়া খুব ঠান্ডা মাথায় অয়নের হাতটা সরিয়ে দিল। তারপর এক অসহ্য নির্লিপ্ততায় বলল, কোনো সম্পর্ক যখন মানুষের পায়ে শিকল হয়ে দাঁড়ায়, তখন সেটাকে যত দ্রুত সম্ভব ছিঁড়ে ফেলাই বুদ্ধিমানের কাজ। পরদিন যখন ফর্সা হচ্ছে, রিয়া ওর ব্যাগটা টানতে টানতে দরজার কাছে এসে দাঁড়াল। অয়ন সারা রাত ওভাবেই বসেছিল, একবারও রিয়ার চোখের দিকে তাকায়নি। রিয়া বেরিয়ে যাওয়ার সময় শুধু একবার অয়নের সেই আধখোলা আলমারিটার দিকে তাকালো, যেখানে অয়নের সেই পুরনো স্কুল ব্যাচটা পড়েছিল। কোনো কথা নেই, কোনো বিদায় বলা নেই। রিয়া শুধু নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। অয়ন জানালার গ্রিলটা ধরে দেখল, নিচে একটা সাদা জিপ দাঁড়িয়ে আছে। বিক্রম আজ পুলিশের উর্দি পরেনি, কিন্তু ওর গায়ের সেই সুগন্ধি আর আভিজাত্য ওপর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল। রিয়া যখন জিপে গিয়ে উঠল, অয়নের চোখের জলটা তখন শুকিয়ে কাঠ হয়ে গেছে। ও বুঝল, কান্না এখন বিলাসিতা। রিয়া চলে যাওয়ার পর ঘরটা কেমন যেন মরা সমাসনের মতো হয়ে গেল। সেই দিন থেকে অয়ন আর ঘুমাতে পারেনি। ঘুমের ঘোরেও ওর কানে রিয়ার সেই কথাটা বাজত, তোমার কি সেই ক্ষমতা আছে? অয়ন নিজেকে বদলে ফেলল। ও জানত, রিয়াকে হারাতে হলে ওকে রিয়া যা চেয়েছিল তার চেয়েও বড় কিছু হতে হবে। অভাবের সেই পুরনো ডায়েরিগুলো বের করল। টিউশনি করত, অফিস করত, আর বাকি সময়টা শুধু পড়াশোনা। রাতের পর রাত ল্যাম্পের তেল ফুরিয়ে যেত, কিন্তু অয়নের পড়ার নেশা ফুরাত না। ও জানত না ও জিতবে কিনা, কিন্তু হার মানার কথা ও ভুলে গিয়েছিল। মাঝখানে কয়েকটা বছর যেন চোখের পলকে কেটে গেল। অয়ন এখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ওর অফিসের দরজায় যখন বড় বড় অক্ষরে ওর নামটা লেখা হলো, অয়ন সেদিনও হাসিনি। ওর শুধু মনে পড়ছিল সেই জীর্ণ ঘরটার কথা। সেদিন ছিল হাসপাতালের ভিজিট। অয়ন যখন হাসপাতালের করিডোর দিয়ে হাঁটছিল, ওর চারদিকে সাদা কোট পরা ডাক্তারের ভিড়। কিন্তু করিডোরের শেষ মাথায় গিয়ে অয়ন হঠাৎ দাঁড়িয়ে পড়ল। সেখানে একজন মহিলা ঝাড়ু দিচ্ছিল। তার শাড়িটা বিবর্ণ, ঘামে ভেজা পিঠ। অয়ন পাশ দিয়ে যাওয়ার সময় মহিলাটি মুখ তুলল। সেই মুহূর্তটা যেন 1000 বছর লম্বা মনে হল। রিয়া। রিয়ার চোখের নিচে কালি পড়েছে, গাল দুটো ভেঙে গেছে। ওর হাতে তখন ময়লা পরিষ্কার করার সেই দামি গ্লাভসও নেই। রিয়া হয়তো অয়নকে চিনতে পারেনি, কারণ অয়ন এখন অনেক বেশি সুপুরুষ। চশমার আড়ালে ওর চোখ দুটো অনেক বেশি ধারালো। অয়ন জানত বিক্রমকে ফেলে দিয়ে অন্য কাউকে বিয়ে করেছে। ও জানত রিয়া এখন নিঃস্ব। রিয়া যখন নিজের ময়লা ঝুড়িটা নিয়ে অন্যদিকে চলে যাচ্ছিল, অয়ন শুধু ওর ফেলে আসা মায়ার দিকে তাকিয়ে থাকল। কোনো প্রতিশোধের আগুন ওর ভেতরে জ্বলছিল না, বরং এক গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। অয়ন সুপারকে ডেকে শুধু বলল, ওই যে ঝাড়ু দিচ্ছে যে মহিলাটা, ওনাকে আজ থেকে একটু হালকা কাজ দেবেন, আর ওনার বেতনের একটা অংশ আমি পার্সোনালি পাঠাবো। অয়ন যখন জিপে গিয়ে বসল, ও আয়নায় নিজের মুখটা দেখল। ও আজ বড় অফিসার হয়েছে ঠিকই, কিন্তু রিয়ার সেই কথাগুলো ওকে শিখিয়ে গেছে, মানুষের আসল ক্ষমতা তার চেয়ারে নয়, তার হৃদয়ে থাকে। অয়ন যখন শেষমেশ সেই পুরনো ভিটে পা রাখল, হরিশঙ্করবাবু নিজের ছেলেকে দেখে চিনতেই পারছিলেন না। অয়ন আর সেই আগের অয়ন নেই। শরীরে হাড় কটা ছাড়া আর কিছু অবশিষ্ট নেই। চোখ দুটো বসে গেছে। কয়েকটা দিন ও কারো সাথে একটা কথাও বলেনি। বন্ধ জানালার ওপারে কি দেখত ওই জানে, কিন্তু ওভাবে মূর্তির মতো বসে থাকাটা দেখে বাড়ির সবার কলিজা শুকিয়ে যাচ্ছিল। এক রাতে হরিশঙ্করবাবু হারিকেনটা নিয়ে ওর বিছানার পাশে এসে বসলেন। অয়নের মাথায় হাত রাখতেই ছেলেটা কেঁপে উঠল। খুব নরম গলায় বাবা বললেন, বাবা, কেউ একজন চলে গেছে বলে জীবনটা তো আর ওখানেই থমকে থাকে না রে। বাবার হাতের একটুখানি ছোঁয়া পেটেই অয়ন আর নিজেকে ধরে রাখতে পারল না। দুকরে কেঁদে উঠল। আমি হেরে গেছি বাবা, ওর জন্য নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলাম, অথচ ও আমাকে এভাবে মাঝ রাস্তায় একা ফেলে দিল। হরিশঙ্করবাবু ছেলের কাঁধটা শক্ত করে চেপে ধরলেন, চোখের জল মুছে দিয়ে বললেন, এখন যদি হাত পা ছেড়ে বসে থাকিস তবেই তুই হারলি। জীবন তোকে থাপ্পড় মেরেছে, তুই লড়াই করে ওটাকে জবাব দে। বাবার ওই একটা কথা অয়নের ভেতরে কি যে করল। পরদিন ভোরবেলা ও যখন বাবার সামনে এসে দাঁড়াল, ওর চোখে ছিল এক পাথর চাপা জেদ। খুব নিচু স্বরে কিন্তু স্পষ্ট গলায় ও বলল, বাবা, আমি পড়াশোনাটা আবার শুরু করব।
হরিশঙ্করবাবু এক মুহূর্ত সময় নষ্ট না করে বললেন, তুই শুধু মন দে, বাকিটা আমি দেখছি। এরপর শান্তিপুর গ্রামের মানুষ এক অন্য অয়নকে দেখল। বাইরের জগতের সাথেও সব সম্পর্ক চুকিয়ে দিল। ও বাড়িতে আছে কি নেই তাও বোঝা যেত না। ছোট একটা টেবিল আর পুরনো বইয়ের গাদা, এই হলো ওর জগৎ। যখন গ্রামের সবাই গভীর ঘুমে, ভোর 4টে অয়ন তখন হারিকেনের আলোয় নোট বানাচ্ছে। অনেকদিন এমন হয়েছে যে টানা পড়তে পড়তে চোখের পাতা দুটো বুজে আসছে, তাও ও জোর করে চোখে মুখে জল দিয়ে আবার টেবিলে বসেছে। গ্রামের লোকেদের কি আর কথার অভাব আছে? আড়ালে হাসাহাসি করে বলতো, মাথাটা পুরোই গেছে, এই বয়সে এসে নাকি বড় অফিসার হবে। ওসব কথা অয়নের কানে আসত ঠিকই, কিন্তু ওর মাথায় তখন একটা জেদ কাজ করছিল। ও তো শুধু পরীক্ষার জন্য পড়ছে না, ও পড়ছে নিজেকে ফিরে পাওয়ার জন্য। হরিশঙ্করবাবু নিজের তালি দেওয়া পাঞ্জাবি আর ছেঁড়া চটিটা নিয়েও ভাবতেন না। মাস শেষে বেতনের সব টাকা দিয়ে অয়নকে দামি দামি বই কিনে এনে দিতেন। আর মা মালতী দেবী প্রতিটা বেলা মন্দিরের সিঁড়িতে বসে থাকতেন শুধু একটা আশায়, ছেলেটার যেন এবার একটা গতি হয়। দিন রাত এক করা সেই হাড় ভাঙা খাটুনির পর অবশেষে সেই দিনটা এলো। পিডিএফ লিস্টের হাজার হাজার নামের ভিড়ে অয়ন যখন নিজের রোল নম্বরটা খুঁজে পেল, ওর মনে হলো হৃৎপিণ্ডটা বুঝি এক মুহূর্তের জন্য থমকে গেছে। কয়েক সেকেন্ডও শুধু স্ক্রিনটার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষা, আর সেটাও প্রথমবারই উতরে গেছে। বিশ্বাস হচ্ছিল না নিজের চোখকে। হঠাৎই ওর গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। এই জল পরাজয়ের নয়, এই জল গত কয়েক বছরে জমে থাকা সব অপমান আর কষ্টের মুক্তি। খবরটা জানাজানি হতেই পুরো গ্রাম যেন উৎসবে মেতে উঠল। হরিশঙ্করবাবু খবরটা শুনে থরথর করে কাঁপছিলেন। অয়ন যখন গিয়ে বাবার পায়ে হাত দিল, সেই শক্ত মেজাজের মানুষটা হাউমাউ করে কেঁদে ফেলে ছেলেকে জাপটে ধরলেন। অয়ন অনুভব করল বাবার বুকের ভেতরটা আজ কতটা হালকা হয়েছে। ওদিকে মালতী দেবী তখন ঠাকুর ঘরের চৌকাঠে মাথা ঠেকিয়ে অঝরে কাঁদছেন। মাঝে মধ্যে তার মুখ দিয়ে শুধু একটা কথাই বেরোচ্ছে, আমার খোকা পেরেছে। যে ছেলেকে একদিন তার নিজের স্ত্রী অপদার্থ আর অযোগ্য বলে মাঝ রাস্তায় ফেলে গিয়েছিল, সেই ছেলেই আজ গোটা দেশের গর্ব। ট্রেনিং শেষ করে অয়ন যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা জেলা শাসক হিসেবে কাজে যোগ দিল, ওর চারপাশটা রাতারাতি বদলে গেল। এখন আর সেই বাসের ভিড় নেই, পকেট চেক করে খরচ করার চিন্তা নেই। ওর যাতায়াতের জন্য এখন নীল বাতিওয়ালা বিলাসবহুল গাড়ি, সামনে পেছনে পুলিশের কনভয় আর বিশাল এক সরকারি বাংলো। মানুষ এখনও সামনে কথা বলতে গেলে দুবার ভাবে। স্যালুটে স্যালুটে রাস্তা ভরে যায়। যে সমাজ একসময় ওকে আর চোখে দেখত, তারাই এখন ওর প্রশংসায় পঞ্চমুখ। কিন্তু এত বিশাল সাফল্যের শিখরে দাঁড়িয়েও অয়ন সেই আগের অয়নই রয়ে গেল। ওর মনে বিন্দুমাত্র অহংকার দানা বাঁধতে পারেনি। বিশাল বাংলোর বারান্দায় একা দাঁড়িয়ে যখন ও রাতের শহরের দিকে তাকাত, ওর মনে হতো ক্ষমতা আসলে অন্যকে ছোট করার জন্য নয়, বরং মানুষের সেবা করার একটা সুযোগ মাত্র। ও হয়ে উঠল জেলার সবচেয়ে সৎ আর কড়া মেজাজের অফিসার, যার কাছে ন্যায়ের কোনো বিকল্প নেই। তবে এত কিছুর পরেও ওর হৃদয়ের এক কোণে সেই পুরনো ক্ষতের দাগটা রয়ে গিয়েছিল। ও তখনও জানত না ভাগ্য ওর জন্যে সামনে কি কঠিন এক পরীক্ষা সাজিয়ে রেখেছে। সেদিন সকাল থেকেই জেলার সদর হাসপাতালের নামে একের পর এক ফোন আসছিল। কোথাও নোংরা আবর্জনা স্তূপ হয়ে আছে, কোথাও ওষুধ নেই, আবার কোথাও রোগীরা কাতরাচ্ছে কিন্তু ডাক্তারদের পাত্তা নেই। অয়ন আর দেরি করল না, সরাসরি হাসপাতাল পরিদর্শনের সিদ্ধান্ত নিল। দুপুরে যখন ওর নীল বাতিওয়ালা গাড়ির বহর হাসপাতালের গেটে সশব্দে থামল, পুরো হাসপাতাল চত্বরে যেন ভূমিকম্প শুরু হয়ে গেল। ডাক্তার নার্সরা হন্তদন্ত হয়ে এদিক ওদিক দৌড়াচ্ছে, যেন জাদুর মন্ত্রে নিমেষের মধ্যে সব জঞ্জাল ধামাচাপা দেওয়া যায়। অয়ন গাড়ি থেকে নেমে খুব গম্ভীর মুখে করিডোর দিয়ে হাঁটছিল। ওর পেছনে তখন ভয়ে তটস্থ এক ঝাঁক আধিকারিক। হঠাৎ করিডোরের এক কোণে গিয়ে অয়নের পা দুটো যেন কেউ মাটিতে গেঁথে দিল। ওর হাতে ধরা ফাইলটা অজান্তেই হাত থেকে আলগা হয়ে এলো। বারান্দার মেঝেতে ঝুঁকে পড়ে একটা মহিলা ঝাড়ু দিচ্ছে। উস্কো খুস্কো চুল, পরনের শাড়িটা রোদে পুড়ে রং চটে গেছে, শরীরটা এতটাই শীর্ণ যে মনে হচ্ছে স্রেফ হাড়ের ওপর চামড়া লেগে আছে। মহিলাটি যখন ময়লা সরাতে সরাতে একটু মুখ তুলল, অয়নের মনে হল ওর বুকের ভেতরটা কেউ সজোরে খামচে ধরেছে। এ তো রিয়া, সেই রিয়া যে একদিন আকাশ ছোঁয়ার স্বপ্নে বিভোর ছিল, যে একদিন বিক্রমের দামি গাড়ি আর উর্দির মোহে অয়নকে জ্যান্ত কবর দিয়ে চলে গিয়েছিল।
আজ সেই উদ্ধত রিয়া এই হাসপাতালের এক তুচ্ছ ঝাড়ুদার। অয়ন যেন পাথরের মতো দাঁড়িয়ে দেখছিল ওর জীবনের সবচেয়ে বড় বৈপরীত্য। ওই তো সেই চোখ, যাতে একসময় অবজ্ঞার ঘৃণা ছিল, আজ সেখানে শুধু গভীর ক্লান্তি আর হাহাকার। রিয়াও যখন মুখ তুলে সামনে তাকালো, মুহূর্তের জন্য ওর পৃথিবীটা ওলটপালট হয়ে গেল। খোদ জেলা ম্যাজিস্ট্রেট ওর সামনে দাঁড়িয়ে, আর সেই ম্যাজিস্ট্রেট অন্য কেউ নয়, অয়ন। রিয়া চিনতে 1 সেকেন্ডও ভুল করেনি। ওর হাত থেকে ঝাড়ুটা সশব্দে মেঝের ওপর ছিটকে পড়ল। ভয়ে আর লজ্জায় ও কুকড়ে যেতে যেতে নিজের মুখটা 2 হাতের তালুতে ঢেকে ফেলল। হয়তো ওর মনে পড়ছিল সেই রাতের কথা, যখন ও বলেছিল, তোমার মতো কেরানির সাথে থাকা আমার পক্ষে বোঝা। আজ সেই বোঝা অয়ন পাহাড় সমান সম্মান নিয়ে ওর সামনে দাঁড়িয়ে। আর রিয়া আজ সমাজের সবচেয়ে নিচু তলার ধুলোবালি পরিষ্কার করছে। পুরো করিডোর জুড়ে এক অদ্ভুত পিনপতন নিস্তব্ধতা। পাশে থাকা ডাক্তাররা কেউ বুঝতে পারছিল না কেন ডিএম সাহেব একটা ঝাড়ুদারের দিকে ওভাবে অপলক তাকিয়ে আছেন। অয়ন আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। একটা কথাও না বলে ও রিয়াকে পাশ কাটিয়ে গট গট করে সামনে এগিয়ে গেল। ওর পেছনে তখন এক ঝাঁক ডাক্তার আর আধিকারিক ততস্থ হয়ে হাঁটছে। অয়ন প্রতিটি ওয়ার্ডে গেল, রোগীদের পাশে বসে কথা বলল, অপরিচ্ছন্নতা দেখে কড়া ভাষায় অফিসারদের ঝাড়ল। কিন্তু বাইরের এই হুলস্থুলের মাঝেও ওর চোখের সামনে শুরু ভেসে উঠছিল ওই একটাই মুখ, ভীষণ চেনা অথচ আজ কতটা অচেনা সেই রিয়া। অয়ন নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছিল না, বিক্রমের মতো ক্ষমতার হাত ধরে যে আকাশ ছুঁতে চেয়েছিল, সেই রিয়া আজ হাসপাতালের করিডোরে ঝাড়ু দিচ্ছে কেন? পরিদর্শন শেষ করে অয়ন সুপারের কেবিনে গিয়ে বসল। চারপাশটা একদম নিঝুম। ও আনমনের ডেস্কের ওপর আঙুল দিয়ে টোকা দিচ্ছিল। কিছুক্ষণ পর নিজের ব্যক্তিগত পিয়নকে ডেকে খুব নিচু কিন্তু গম্ভীর গলায় বলল, বাইরে যে মহিলা ঝাড়ু দিচ্ছিল, ওনাকে একবার ভেতরে পাঠিয়ে দাও তো। মিনিট 5 পর কেবিনের ভারী দরজাটা খুব সাবধানে খুলে গেল। রিয়া ভেতরে ঢুকল। ওর শরীরটা কাঁপছিল, মাথাটা মাটির দিকে এমনভাবে নিচু করা যেন ও পৃথিবীর কারোর চোখের দিকে তাকানোর যোগ্যতা হারিয়ে ফেলেছে। ঘরে তখন এক দম বন্ধ করা নীরবতা। এসির হালকা শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ পর অয়ন খুব শান্ত গলায় জিজ্ঞেস করল, কেমন আছো? এই একটা প্রশ্নেই রিয়ার ভেতরের সব বাঁধ ভেঙে গেল। ও ফুপিয়ে কেঁদে উঠল। হয়তো ও ভেবেছিল অয়ন আজ ওকে ব্যঙ্গ করবে, ছোট করবে, কিন্তু অয়নের এই শান্ত সুর ওকে চাবুকের মতো বিঁধল। রিয়া কোনো মতে চোখের জল মুছে কাঁপা গলায় বলল, ভালো আছি, যদিও ওর চেহারা আর পরনের শতছিন্ন শাড়িটা চিৎকার করে বলছিল যে ও একদমই ভালো নেই। অয়ন কয়েক সেকেন্ড চুপ থেকে সোজাসুজি ওর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোমার সেই বিক্রম এখন কোথায়? প্রশ্নটা শোনামাত্রই রিয়া যেন ভেঙে চুরমার হয়ে গেল। ডুকরে কেঁদে উঠে ও ওর জীবনের গত কয়েক বছরের বিষাক্ত ইতিহাস বলতে শুরু করল। শুরুতে সব স্বপ্নের মতো ছিল অয়ন, দামি বাড়ি, ক্ষমতা, সব দেখে মনে হয়েছিল আমি বোধহয় জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটা নিয়েছি। কিন্তু ক্ষমতার নেশা যখন বিক্রমের মাথায় চড়ল, ও বদলে যেতে শুরু করল। বাড়িতে নিত্য নতুন মেয়ের আনাগোনা শুরু হলো। ও রাতভর বাইরে বাইরে মদ আর মেয়েদের নিয়ে পড়ে থাকত। রিয়া কান্নায় কথা বলতে পারছিল না। একটু ধাতস্থ হয়ে আবার বলতে শুরু করল। আমি যখন নিজের অধিকার নিয়ে কথা বলতে গেলাম, ও পশুর মতো আমার ওপর চড়াও হলো। আর একদিনও আমাকে হাসতে হাসতে মুখের ওপর বলে দিল, যে মেয়ে নিজের প্রথম স্বামীর সাথে বেইমানি করতে পারে, সে আমার প্রতি কতটুকু সৎ হবে তার কোনো গ্যারান্টি নেই। অয়ন আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। একটা কথাও না বলে ও রিয়াকে পাশ কাটিয়ে গটগট করে সামনে এগিয়ে গেল। ওর পেছনে তখন এক ঝাঁক ডাক্তার আর আধিকারিক ততস্থ হয়ে হাঁটছে। অয়ন প্রতিটি ওয়ার্ডে গেল, রোগীদের পাশে বসে কথা বলল, অপরিচ্ছন্নতা দেখে কড়া ভাষায় অফিসারদের ঝাড়ল। কিন্তু বাইরের এই হুলস্থুলের মাঝেও ওর চোখের সামনে শুধু ভেসে উঠছিল ওই একটাই মুখ, ভীষণ চেনা অথচ আজ কতটা অচেনা সেই রিয়া। অয়ন নিজের মনকে কিছুতেই বোঝাতে পারছিল না যে বিক্রমের মতো ক্ষমতার হাত ধরে যে আকাশ ছুঁতে চেয়েছিল, সেই রিয়া আজ হাসপাতালের করিডোরে ঝাড়ু দিচ্ছে কেন? পরিদর্শন শেষ করে অয়ন সুপারের কেবিনে গিয়ে বসল। চারপাশটা একদম নিঝুম। ও আনমনে ডেস্কের ওপর আঙুল দিয়ে টোকা দিচ্ছিল। কিছুক্ষণ পর নিজের ব্যক্তিগত পিয়নকে ডেকে খুব নিচু কিন্তু গম্ভীর গলায় বলল, বাইরে যে মহিলা ঝাড়ু দিচ্ছিল, ওনাকে একবার ভেতরে পাঠিয়ে দাও তো। মিনিট 5 পর ভারী দরজাটা খুব সাবধানে খুলে গেল। রিয়া ভেতরে ঢুকল।
ওর শরীরটা কাঁপছিল, মাথাটা মাটির দিকে এমনভাবে নিচু করা যেন ও পৃথিবীর কারোর চোখের দিকে তাকানোর যোগ্যতা হারিয়ে ফেলেছে। ঘরে তখন এক দম বন্ধ করা নীরবতা, এসির হালকা শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। বেশ কিছুক্ষণ পর অয়ন খুব শান্ত গলায় জিজ্ঞেস করল, কেমন আছো? এই একটা প্রশ্নে রিয়ার ভেতরের সব বাঁধ ভেঙে গেল। ও ফুঁপিয়ে কেঁদে উঠল। হয়তো ও ভেবেছিল অয়ন আজ ওকে ব্যঙ্গ করবে, ছোট করবে, কিন্তু অয়নের এই শান্ত সুর ওকে চাবুকের মতো বিঁধল। রিয়া কোনো মতে চোখের জল মুছে কাপা গলায় বলল, ভালো আছি, যদিও ওর চেহারা আর পরনের শতচ্ছিন্ন শাড়িটা চিৎকার করে বলছিল যে ও একদমই ভালো নেই। অরণ কয়েক সেকেন্ড চুপ থেকে সোজাসুজি ওর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, তোমার সেই বিক্রম এখন কোথায়? প্রশ্নটা শোনা মাত্রই রিয়া যেন ভেঙে চুরমার হয়ে গেল। ডুকরে কেঁদে উঠে ও ওর জীবনের গত কয়েক বছরের বিষাক্ত ইতিহাস বলতে শুরু করল। শুরুতে সব স্বপ্নের মতো ছিল অয়ন, দামি বাড়ি, ক্ষমতা, সব দেখে মনে হয়েছিল আমি বোধহয় জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্তটা নিয়েছি। কিন্তু ক্ষমতার নেশা যখন বিক্রমের মাথায় চড়ল, ও বদলে যেতে শুরু করল। বাড়িতে নিত্য নতুন মেয়ের আনাগোনা শুরু হলো। ও রাতভর বাইরে বাইরে মদ আর মেয়েদের নিয়ে পড়ে থাকত। রিয়া কান্নায় কথা বলতে পারছিল না। একটু ধাতস্থ হয়ে আবার বলতে শুরু করল, আমি যখন নিজের অধিকার নিয়ে কথা বলতে গেলাম, ও পশুর মতো আমার উপর চড়াও হলো। আর একদিন ও আমাকে হাসতে হাসতে মুখের ওপর বলে দিল, যে মেয়ে নিজের প্রথম স্বামীর সাথে বেইমানি করতে পারে, সে আমার প্রতি কতটুকু সৎ হবে তার কোনো গ্যারেন্টি নেই। অয়ন খুব ধীর লয়ে নিজের চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়াল। সরাসরি রিয়ার চোখের দিকে তাকিয়ে শান্ত কিন্তু কঠিন গলায় বলল, সময় অনেক বয়ে গেছে রিয়া, এখন আর আমার জীবনে আবেগের কোনো জায়গা নেই। আমি এখন নিজের দায়িত্বগুলো পালন করতেই বেশি ভালোবাসি। একটু থেমে অয়ন আবার বলল, একজন সাধারণ মানুষ হিসেবে মানবিকতার খাতিরে তোমার যতটুকু সাহায্য দরকার আমি করব, কিন্তু তোমার জীবনে স্বামী হয়ে ফিরে যাওয়ার কথা আর কোনোদিন কল্পনাও করো না। রিয়া কোনো উত্তর দিল না, শুধু মাথাটা আরও নিচু করে নিল। ও জানত এই দিনটা ওর পাওনা ছিল। অয়ন পিয়নকে ডেকে কড়া নির্দেশ দিল, এই মহিলার ডিউটি সাফাইয়ের কাছ থেকে সরিয়ে কাল থেকে অফিস রেকর্ডে জয়েন করান, আর ওনার থাকার জন্য একটা সরকারি কোয়ার্টারের ব্যবস্থা করে দিন। নির্দেশ দিয়েই অয়ন কেবিন থেকে বেরিয়ে গেল। করিডর দিয়ে হাঁটার সময় অয়নের পায়ের শব্দগুলো আজ ভারী মনে হচ্ছিল। ওর চোখ দুটো ভিজে এলেও বুকের ভেতর থেকে যেন এক বিশাল পাথরের বোঝা আজ নেমে গেল। ও যখন নীল বাতিওয়ালা গাড়িতে গিয়ে বসল, রিয়া তখন হাসপাতালের বারান্দায় একা দাঁড়িয়ে। ধুলোমাখা সেই করিডোরে দাঁড়িয়ে রিয়া দেখল অয়নের গাড়িটা ধীরে ধীরে দৃষ্টিসীমার আড়ালে চলে যাচ্ছে। আজ রিয়ার দুচোখ ভরা জল আর এক বুক অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। যে বিশ্বাসকেও একদিন পায়ের তলায় পিষে দিয়েছিল, সেই বিশ্বাস আজ ওকে চিরকালের জন্য নিঃসঙ্গ করে দিয়ে বহু দূরে চলে গেছে। আসলে জগতের সব চকচকে জিনিসই শোনা হয় না। মানুষ তার ক্ষমতা বা টাকা দিয়ে সাময়িক মোহে পড়ে ঠিকই, কিন্তু দিন শেষে একজন সৎ মানুষের অভাব কোনো দামি গাড়ি বা বাংলো পূরণ করতে পারে না। বন্ধুরা, অয়নের এই কাহিনী আমাদের শিখিয়ে দেয় যে মানুষের আসল পরিচয় তার ব্যাংক ব্যালেন্স বা পদে নয়, তার চরিত্রে। সময় সবসময় এক থাকে না। আজ যে লড়াই করছে, কাল সেই হয়তো সাফল্যের মুকুট পড়বে। তাই কখনো কাউকে তুচ্ছ ভাববেন না। আচ্ছা, আপনারা যদি আজ অয়নের জায়গায় থাকতেন, তবে কি রিয়াকে ক্ষমা করে দ্বিতীয়বার সুযোগ দিতেন, নাকি অয়নের মতো এই কঠিন সিদ্ধান্তটিই নিতেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। মানুষের জীবনমুখী এমন আরও হৃদয়স্পর্শী গল্প শোনার জন্য আমাদের চ্যানেল তালভিয়া ভয়েসকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করুন। আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।